মাত্র কয়েক মাস আগে আমরা বাংলাদেশ থেকে ব্যাক করেছি। বাংলাদেশে যাব অথচ পুরান ঢাকায় অন্তত খাবারের জন্য হলেও যাব না, এটা অলমোস্ট ইম্পসিবল। তো পুরান ঢাকা সেই এক্সপিরিয়েন্সের সাথে আরও কিছু না আরও অনেক কিছু অ্যাড করে আজকের এই এপিসোড। ভিডিওটা ভালো লাগবে যদি শেষ পর্যন্ত সাথে থাকুন উইথ সাইহান অ্যান্ড হিয়ার ইজ ইউর হোস্ট মনিকা ফ্রম মর্নিং। ঢাকা মহানগরীর আদি অঞ্চলটিকে বলা হয় পুরান ঢাকা। বুড়িগঙ্গার তীরে দক্ষিণের এলাকাটি আজকের পুরান ঢাকা। পুরান ঢাকার মধ্যে পড়ে শাঁখারী বাজার, তাঁতি বাজার, আমলিগোলা, আজিমপুর, ওয়ারি, বেগম বাজার, ফরাসগঞ্জ, সূত্রাপুর, অর্থাৎ বুড়িগঙ্গার ধার ঘেঁষে উত্তর পূর্ব পশ্চিম তীরের এই অঞ্চলগুলোই পুরান ঢাকা। এই অঞ্চলগুলোতে যারা বসবাস করে তারা সকলেই যে পুরান ঢাকার অধিবাসী তা নয়। 1965 সালে প্রতিষ্ঠিত ঢাকা সমিতির দেওয়া মানদণ্ড অনুযায়ী যে সকল পরিবার 80 বছরের অধিক সময় ধরে এই পুরান ঢাকায় বসবাস করছে এবং 1912 সালের তৈরি ক্যাডাস্ট্রাল মানচিত্রে যাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির উল্লেখ আছে তারাই নাকি অরিজিনাল ঢাকাইয়া। যদিও আমি এই ইনফরমেশনটি পেয়েছি ঢাকাইয়াস অন দ্য মুভ পেজ 28 থেকে। ঢাকার সীমানা হলো দক্ষিণে বুড়িগঙ্গা, উত্তরে তুরাগ, পূর্বে শীতলক্ষা ও পশ্চিমে বুড়িগঙ্গা। ঢাকা শহর প্রথম থেকে বুড়িগঙ্গার তীর থেকে ক্রমে উত্তর দিকে সম্প্রসারণ হতে থাকে। কালের পরিক্রমায় এই শহর বিস্তৃত হয়েছে দক্ষিণ থেকে উত্তর দিকে গুলশান, বনানী, বারিধারা, নিকুঞ্জ, উত্তরা হয়ে টঙ্গী, গাজীপুর পর্যন্ত। পর্যায়ক্রমে গড়ে ওঠে বনানী, বারিধারা, নিকেতন, নিকুঞ্জ, উত্তরা ও পূর্বাঞ্চল আবাসিক অঞ্চল। পর্যায়ক্রমে এখানকার বাসিন্দাদের সুবিধার্থে গড়ে উঠেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল সহ নানান প্রতিষ্ঠান। এই সম্প্রসারিত অঞ্চলটুকুকে আমরা নতুন ঢাকা বা ঢাকা শহর হিসেবে চিনি। স্বাধীনতা লাভের অনেক আগে থেকেই পৃথিবীর বিভিন্ন দেশের রাজধানীর ন্যায় এই ঢাকাতেও ছিল অনেক ঐতিহাসিক দর্শনীয় স্থান। তার মধ্যে অন্যতম হলো বাহাদুর শাহ পার্ক, বলদা গার্ডেন, লালবাগ কেল্লা, জিঞ্জিরা প্রাসাদ, আহসান মঞ্জিল, বড় কাটরা, ছোট কাটরা, রোজ গার্ডেন, রূপলাল হাউস, লালকুঠি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, আর্মেনিয়া গির্জা, কার্জন হল, পরিবিবির মাজার সহ আরো অনেক। এই প্লেসগুলোর মধ্যে আমাদের আজকের পর্বে থাকবে আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লা। আর এই পুরো পুরান ঢাকা নিয়ে থাকবে কিছু মজার তথ্য। ইভেন সেই সাথে ঢাকাইয়াদের মুখ থেকে শুনবো তাদের অঞ্চল সম্পর্কে মজার কিছু মিথ বা ইনফরমেশন। বুড়িগঙ্গা নদীর পাড় ঘেঁষে কুমারটুলি এলাকায় এই আহসান মঞ্জিলের অবস্থান। পুরান ঢাকার অন্যতম দর্শনীয় স্থান এটি, কিন্তু এর পেছনেও রয়েছে এক ইতিহাস। এই আহসান মঞ্জিল কিন্তু নবাব বাড়ি নামেও পরিচিত। চলুন জেনে আসি এর পিছনের সেই ইতিহাস। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানের রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপর খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপিয়ান নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ কাজ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই ভবনটির নামকরণ করেন আহসান মঞ্জিল। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের কাজ করার সময় বর্তমান উঁচু গম্বুজটিকে সংযোজন করা হয়। মেরামত কাজ পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দ চন্দ্র রায়। সেই সময় ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জমকালো ভবন আর ছিল না। এর প্রাসাদোপরি গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় তা বহুদূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করত।
মোগল আমলের স্থাপত্য কীর্তির অন্যতম হচ্ছে লালবাগ কেল্লা। সপ্তদশ শতাব্দীর শেষার্ধে মোগল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মোহাম্মদ আজমের সময় নির্মিত এই কেল্লায় রয়েছে পরিবিবির সমাধি, দরবার গৃহ, হাম্মামখানা, মসজিদ, দুর্গ ইত্যাদি। এই লালবাগ কেল্লার ইতিহাস দেখতে গেলে পরিবিবির মাজার সংক্রান্ত একটি তথ্য কিন্তু এর সাথেই উঠে আসে। কিন্তু কে এই পরিবিবি? চলুন জেনে আসি ইতিহাস কি বলে। পরিবিবি ছিলেন সুভা বাংলার মুঘল সুভা শায়েস্তা খানের কন্যা এবং সম্রাট আওরঙ্গজেবের পুত্র ও ভবিষ্যৎ মুঘল সম্রাট মোহাম্মদ আজম শাহের স্ত্রী। পরিবিবি, যার অন্য নাম ইরান দুখ রহমত বানু, ছিলেন বাংলার মুঘল শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজমের সাথে 1688 সালের 3রা মে পরিবিবির বিয়ে হয়। 1684 সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লায় অভ্যন্তরে সমাহিত করা হয়। 1678 সালে বাংলার তৎকালীন সুবাহদার শাহজাদা মোহাম্মদ আজম লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। তিনি লালবাগ কেল্লার নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার আগেই তার পিতা মুঘল সম্রাট আওরঙ্গজেবের মারাঠা বিদ্রোহ দমনের জন্য তাকে দিল্লিতে ফিরে আসার নির্দেশ দেন। এই সময়ের মধ্যে একটি দরবার হল ও একটি মসজিদ নির্মিত হয়। তারপর 1680 সালে পরিবিবির বাবা শায়েস্তা খান পুনরায় বাংলার সুবাদার নিযুক্ত হন। তিনি পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু 1684 সালে কেল্লার ভেতর শায়েস্তা খানের কন্যা ইরান দুখ রহমত বানুর ওরফে পরিবিবির মৃত্যুর ফলে শায়েস্তা খান দুর্গটিকে অপয়া বলে মনে করেন এবং 1684 সালে এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। তিনি দুর্গের অভ্যন্তরে পরিবিবির সমাধির উপর একটি সুদৃশ্য সমাধিসৌধ তৈরি করেন, যা পরিবিবির মাজার হিসেবেই পরিচিত। মূলত লালবাগ কেল্লার বিভিন্ন ছবিতে পরিবিবির মাজার ভবনটিকেই দেখানো হয়। অপরদিকে এই লালবাগ কেল্লার 3টি প্রধান স্থাপনার একটি হলো পরিবিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী হস্তান্তর করা হয়েছিল। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামেই পরিচিত। শায়েস্তা খাঁর বাসভবন ও দরবার হল বর্তমানে লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। বর্তমানে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পর্যটক এখানে ঘুরতে আসেন জন প্রতি 20 টাকা মূল্যের টিকিট কেটে। পুরান ঢাকা নিয়ে কথা বলবো অথচ ফুড নিয়ে কিছু বলবো না, এইটা তো অসম্ভব। আপনি কোলাহলপূর্ণ রাস্তায় ঘুরে বেড়ান কিংবা ঐতিহ্যবাহী খাবারের জন্য বসে থাকুন না কেন, পুরান ঢাকার খাদ্য ঐতিহ্য আপনাকে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স দিবে। কারণ প্রায় প্রতিটি মানুষ এই কথাটি স্বীকার করে যে এই পুরান ঢাকা অন্যান্য সবকিছুর পাশাপাশি ঐতিহ্যবাহী খাবারের জন্য বিখ্যাত। বলা যায় এখানকার খাবার ট্রাই করার পর এর স্বাদ আপনি মনে রাখতে বাধ্য। সরু ও ব্যস্ত গলিগুলো ছোট ছোট খাবারের দোকানে ভরা। প্রতিটি দোকান আপনাকে মুখরোচক সব খাবারের স্বাদ দেবে। বাতাসে ভেসে আসা বিরিয়ানির মুখরোচক গ্রাম থেকে শুরু করে লাচ্ছি শরবত পর্যন্ত সবই ট্রাই করতে ইচ্ছে করে। দর্শনার্থীরা চাইলে জিভে জল আনা ফুচকা, চটপটি ও হালিম খেতে পারে এখানে। এছাড়াও আছে অগণিত সব খাবারের আইটেম। অর্ধশতকের বেশি সময় ধরে একই স্থানে ব্যবসা করে আসা হাজি নান্নার বিরিয়ানি, মাঠাওয়ালা দিলীপ ঘোষের মতো বিভিন্ন দোকান আছে। মিষ্টির দোকান আলাউদ্দিন সুইটস। 1894 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের লখনৌ নগরীতে ব্যবসা শুরু এই প্রতিষ্ঠানের। আরো আছে নুরানি কোল্ড ড্রিঙ্কস, আমানিয়া হোটেল, রয়্যাল রেস্তোরাঁ ও মদিনা মিষ্টান্ন ভান্ডার। And what about culture?
বলা যায় পুরান ঢাকার সংস্কৃতির সাথে দিল্লির স্থানীয় অধিবাসীদের সংস্কৃতির কিছুটা মিল খুঁজে পাওয়া যায়। সাধারণ ঢাকাইয়া লোকেরা বুদ্ধিমান ও চতুর, কিন্তু ব্যবহারে অত্যন্ত অমায়িক হয়ে থাকে। অতিথিদের আপ্যায়নে পুরান ঢাকার লোকেরা বেশ জনপ্রিয়। ঢাকাইয়া পরিবারে ও মহল্লায় বয়স্ক ব্যক্তিদের অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা দেখানো হয়। পুরান ঢাকার মানুষের কালচার সংস্কৃতি সময়ের মধ্যে সাকরাইন বেশ জনপ্রিয়। এটি হলো তাদের পৌষ সংক্রান্তির ঘুড়ি উড়ানোর উৎসব। এছাড়াও ঐতিহাসিক এই এলাকার পুরনো স্থাপনা কিছু বিশেষত একে আরো সৌন্দর্যমণ্ডিত করে তোলে। যেমন তাদের এই পুরনো সংস্কৃতির মধ্যে তাদের কাচারি ঘর, টমটম ঘোড়ার গাড়ি, এগুলো একসময় বেশ প্রচলন ছিল। যদিও এখনো কিছুটা বিলুপ্তর পথে, তবুও এখনো পুরান ঢাকার অনেক রাস্তায় এই ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যায়। পুরান ঢাকা নিয়ে যদি আরও কোনো কিছু বলা বাকি থাকে তাহলে এই ল্যাঙ্গুয়েজের কথাটা না বললেই নয়। ইভেন আমি পার্সোনালিও এই পুরান ঢাকাইয়া ভাষাটা খুবই পছন্দ করি। কয়েকজন পুরান ঢাকাইয়া, অরিজিনাল পুরান ঢাকাইয়া যদি এই ঢাকাইয়া ভাষায় কথা বলে সেটা একটা অন্যরকম ভাইব। কিন্তু আফসোস এমন কিছু ফ্যামিলি আছে, মানে বর্তমানে এমন কিছু ফ্যামিলি আছে যারা তাদের ফ্যামিলি মেম্বার বা বাচ্চাদের সাথে এই ঢাকাইয়া ভাষায় কথা বলতে হেজিটেট ফিল করে। স্টাইলের কথা যদি বলি, সাদা লুঙ্গি উইথ সেন্টু গঞ্জি, ক্রাশ ভাই ক্রাশ। আর খাবারের কথা, বিরিয়ানি ছাড়াও বাকরখানি, ও মাই গড। বাই দ্য ওয়ে, এই জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু পুরান ঢাকাতেই অবস্থিত। এই তো ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন। এগুলো ছাড়াও আমাদের ফেসবুক পেজের থ্রুতে আমরা এমন 3 জন অরিজিনাল ঢাকাইয়াকে খুঁজে পেয়েছি যারা তাদের আঞ্চলিক এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছে। সুমাইয়া যেমন বলেছেন, পুরান ঢাকার বিখ্যাত খাবারের নাম শুনলে জিভে জল আসবেই। কত পদের যে সুস্বাদু খাবার, কত যে বাহারি নাম। এই সুনাম অবশ্য অল্প দিনের নয়। দীর্ঘ 400 বছরের অধিক সময় ধরে ঐতিহ্যবাহী পুরান ঢাকা মানে সেরা আর বিখ্যাত খাবারের সমারোহ। মোহাম্মদ আলভি বলেছেন, সে পুরান ঢাকাইয়া হিসাবে গর্ববোধ করে, কারণ জিজ্ঞাসা করলে সে বলে যে এখানকার কোলাহল তার পছন্দ। এছাড়াও সবকিছুই হাতের নাগালে পাওয়া যায়। বাদশা ফারদিন রোহান বলেছেন, অনেকেই মনে করেন পুরান ঢাকাইয়ারা সকালের নাস্তাতেও বিরিয়ানি খায়। এটা একসময় বেশ প্রচলিত থাকলেও বর্তমানে অনেকটাই কমে গিয়েছে। চাইলে আপনিও আপনার আঞ্চলিক এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন। তার জন্য ফলো করতে হবে আমাদের ফেসবুক পেজকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, টাটা।